আসসালামু আলাইকুম। নতুন একটি ফ্যান্টাসি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। এটা আমার দেখা প্রথম ড্রামা যেখানে ডেমন আর গডের মিলন হয়েছে। ড্রামাটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই মজার ড্রামাটা দেখে আসা যাক। ড্রামার শুরুতেই আমরা একটি আহত মেয়েকে দেখতে পাই, যে প্রচণ্ড জোরে চিৎকার দেয়, যে চিৎকারে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। সেখান থেকেই আমাদের অনেক বছর আগের দৃশ্য দেখানো হয়। আমাদের একটি বাচ্চা মেয়ের গল্প বলা হয়। মেয়েটির নাম ছিল সাউজি। সাউজির জন্মের সময় তার মা মারা যায়। গ্রামের সবাই তার উপর বেশ অত্যাচার করত, কেননা সবাই মনে করত সাউজি একটি ইভিলানাচি বা ডাইনি। ছোটবেলা থেকে সাউজিকে বেশ অত্যাচার সহ্য করতে হয়েছে। গ্রামের কিছু বাচ্চারা সাউজিকে তাড়া করছিল। সাউজি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে পড়ে যায় আর তার হাত কেটে যায়। সাউজির হাত থেকে রক্ত বের হচ্ছিল। সাউজি সেই হাতটা গাছের সাথে রাখতেই ওই গাছটির সাথে সাথে মারা যায়। গ্রামের বাচ্চাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাউজি তখন একা একা একটি পাহাড়ের গুহাতে বসবাস করতে শুরু করে। এরপর আমাদের ছোট্ট একটি গল্প বলা হয়, যেখানে বলা হচ্ছিল ডেমন গড মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। তবে সে সম্পূর্ণরূপে ডেমন গড হতে হলে 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার, যে ইনস্ট্রুমেন্টগুলো ইমমর্টালরা 3 ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় সিল করে রেখেছিল। যদি সেই 3টি ইনস্ট্রুমেন্ট একত্রিত হয়ে যায়, তাহলে ডেমন গড জেগে উঠবে এবং পৃথিবী ধ্বংস করে দিবে। আমাদের একটি পাহাড়ের গুহা দেখানো হয়, যেখানে জিজুন নামে একজন ইমমর্টাল একটি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাহারা দিচ্ছিল। জিজুনের হৃদয়ের সাথে সেই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট সিল করা ছিল। সেখানে আমরা জি নামে একজন ইমমর্টালকে দেখতে পাই, যে জিজুনকে ভালোবাসতো। তবে জিজুন আবার জিহুয়া নামে আরেকজন ইমমর্টালকে ভালোবাসতো, যে ছিল জি এর বড় ভাই। তবে জিহুয়া তাকে জানিয়েছিল জিহুয়া কাউকে ভালোবাসতে পারবে না, সে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কাজ করবে। জিজুন এটা বলতে বলতে রেগে সে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টকে মুক্ত করে দেয়। আর সেটা মুক্ত করে দিতেই জিজুন সেখানেই মারা যায়, কেননা এই ইনস্ট্রুমেন্ট তো জিজুনের হার্টের সাথে সিল করা ছিল। তবে ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে এক ধরনের সবুজ রঙের ধোঁয়া বের হতে থাকে, যেটা ছিল ইভিল এনার্জি, যে ধোঁয়ার কারণে অনেক গ্রামবাসী মারা যায়। তবে বাকি যে গ্রামবাসীগুলো বেঁচে ছিল, তারা মনে করতে থাকে এই লোকগুলোর মৃত্যু হয়েছে সাউজির কারণে, যে কারণে তারা সাউজির ঘরে আগুন লাগিয়ে দেয়। সাউজি কোনোভাবে তাদের থেকে পালাচ্ছিল। ওই লোকেরা সাউজিকে তাড়া করতে করতে একটি নদীর পাড়ে চলে আসে, যে নদীটা ঝর্ণার সাথে যুক্ত ছিল। সাউজি সেই নদীতে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে ভেসে ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। গ্রামবাসীরা মনে করে সাউজি মারা গিয়েছে। সাউজি আহত অবস্থায় একটি জঙ্গলের মধ্যে উপস্থিত হয়। সাউজি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, হঠাৎ করে তার সামনে অদ্ভুত কিছু জন্তু চলে আসে, যাদের চোখ জ্বলছিল এবং তারা সাউজিকে তাড়া করতে শুরু করে। সাউজি সেই জন্তুগুলোর ভয়ে তো পালাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে সাউজি পড়ে যায়। তখনই সাউজির আশেপাশে দড়ি আকৃতির একটি ক্রিয়েচার চলে আসে, যে ওইসব জন্তুদের এক নিমেষে সেখান থেকে তাড়িয়ে দেয়। সাউজি তো প্রচন্ড ভয় পাচ্ছিল যে এই দড়ি আকৃতির ক্রিয়েচারটা আবার কি। তখনই সেখানে একজন ইমমর্টাল আসে, যে মাস্ক পরেছিল। সে সাউজিকে বলছিল ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাউজি তখন বলে, ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, দয়া করে আপনি আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমি বেঁচে থাকতে পারি। সেই ইমমর্টাল তখন বলে, তোমার বেঁচে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে ইমমর্টালিটি কাল্টিভেশন করা। মানে সাউজিকে ইমমর্টাল হওয়ার জন্য কাল্টিভেশন করতে বলে। এই ইমমর্টাল সাউজিকে ছোট্ট একটি ইনসেক্ট উপহার দেয়। সাউজি ওই ইনসেক্টটাকে নিজের নাম বলতে ইনসেক্ট তাকিয়ে সাউজিকে মা বলে ডাকে। সাউজি এই ইনসেক্টটাকে সুগার বেবি বলে ডাকতো এবং সুগার বেবির সাথে সাউজির দিন বেশ ভালোই কাটছিল। ওই ইমমর্টাল সুগার বেবিকে দিয়েছিল যাতে এই সুগার বেবি সাউজিকে প্রোটেক্ট করতে পারে, কেননা এটা একটা ম্যাজিক্যাল ইনসেক্ট ছিল। একদিন সাউজি ঘোস্ট ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠানে যায়, যেটা ছিল ভূতেদের মেলা। সেখানে কিয়ানমো নামে একটি ইভিল স্পিরিট এসে হাজির হয়। তবে এই ইভিল স্পিরিটটা ছিল প্রচন্ড সুন্দর, যাকে প্রথমেই সাউজির দেখে খুবই ভালো লেগে যায়। তবে তখনই সেখানকার ঘোস্টরা কিয়ানমোর দিকে ঢিল ছুটতে শুরু করে, কেননা কিয়ানমো যেহেতু ইভিল স্পিরিট ছিল, সে ছিল প্রচন্ড নির্দয় এবং সে অনেক ঘোস্ট আর ইমমর্টালকে হত্যা করেছে। তবে ঘোস্টরা যখন কিয়ানমোকে ঢিল ছুটছিল, সাউজি তাদের সামনে এসে দাঁড়ায়
সাউজি কিয়ানমোকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। কিয়ানমো তো এক ঝটকায় সেসব ঘোস্টদের সরিয়ে দেয়। তবে সাউজি যে তাকে প্রোটেক্ট করতে এসেছে তার এই বিষয়টা খুব ভালো লাগে। কিয়ানমো তখন সাউজিকে বলে, সবাই আমাকে বলে আমি অনেক নির্দয় আর ইভিল, তুমি কি আমাকে দেখে ভয় পাওনি? সাউজি তখন বলে, ছোটবেলা থেকে সবাই আমাকে ইভিল স্পিরিট বলে, আমিও ছোট্ট ইভিল স্পিরিট, তুমি কি আমাকে ভয় পেয়েছো? এইভাবে করে এই ইভিল স্পিরিট আর সাউজির মধ্যে বেশ একটা বন্ধুত্বপূর্ণ বিষয় সৃষ্টি হয়। এই ইভিল স্পিরিট সাউজিকে নিজের বোন ডাকে এবং সে সাউজিকে ছোট্ট একটা বাঁশির মতো উপহার দেয়, যাতে করে সাউজি যে কোনো সময় কিয়ানমোকে ডাকতে পারে। সাউজি তো এই বাঁশিটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। এইভাবেই সাউজির দিন যাচ্ছিল এবং সাউজি সব সময় মনে প্রাণে প্রার্থনা করত সে কিভাবে ইমমর্টাল হতে পারে। এমনই একদিন সাউজি যখন পাহাড়ের ওপর বসে নিজের প্রার্থনা করছিল, তখন সে একটি লোককে আহত অবস্থায় দেখতে পায়। সাউজি দ্রুত ওই লোকের উদ্দেশ্যে নামতে গিয়ে তার হাত কেটে যায়, আর সাউজির হাতে রক্ত লেগে সেখানকার গাছ মরে যায়। যে বিষয়টা দেখে ওই লোকটি বুঝতে পারে সাউজি একটি ইভিল স্পিরিট। তবে সাউজি দৌড়ে ওই লোকটিকে বাঁচাতে যায়। ওই লোকটি সাউজিকে আটকাচ্ছিল তাকে টাচ করার থেকে, কেননা সাউজির ব্লাড লেগে ওই লোকের আরো বেশি কষ্ট হচ্ছিল। এই লোকটি ছিল ইমমর্টালদের স্পাই। সে তখন সাউজির কাছে পানি চাইলে সাউজি দৌড়ে যায় পানি আনার জন্য। আর এই ফাঁকে এই লোকটি একটা ক্রিস্টালের মধ্যে বলে দেয়, জি হুয়া, যে মেয়েটিকে আমি তোমার কাছে পাঠাচ্ছি এই মেয়েটি একটি ইভিল স্পিরিট, তুমি এই মেয়েটিকে দেখার সাথে সাথে মেরে ফেলো। তবে এরই মধ্যে সাউজি যখন তার কাছে আসে, সে ওই ক্রিস্টালটি সাউজিকে দিয়ে বলে, তোমাকে আমি একটা জায়গায় পাঠাচ্ছি, তুমি আমার হয়ে এই জিনিসটা জি হুয়াকে দিয়ে দিবে। এটা বলে সে সাউজিকে একটা ধাক্কা মেরে সেখান থেকে টেলিপোর্ট করে পাঠিয়ে দেয়, আর তারপর ওই লোকটি সেখানে মারা যায়। তবে তখনই আমরা আকাশে একটি ফিনিক্স পাখিকে দেখতে পাই। এটা ছিল কিয়ানমো। কিয়ানমো এই লোকটিকে আহত করেছিল, কেননা কিয়ানমো সে 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রে করতে চাচ্ছিল ডেমন গডকে জাগানোর জন্য। তবে সে এসে দেখতে পায় এই স্পাই আগেই মারা গিয়েছে। এদিকে ওই স্পাই সাউজিকে ইমর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছিল। সাউজি বুঝতে পারে না সে কোথায় এসে পড়েছে। সাউজির ঝোলা থেকে সুগার বেবি বের হয়ে বলে, চলো আমরা দেখে আসি। আর সে ম্যাজিক করে সাউজিকে একটা প্রজাপতি করে দেয়। তবে তারা যখন সেখান থেকে চলে যায়, দেখা যায় ওই লোকটির দেয়া ক্রিস্টাল সেখানেই পড়ে গিয়েছে, যেটা সাউজি খেয়াল করেনি। সাউজি প্রজাপতি রূপে উড়তে উড়তে একটি হলের মধ্যে চলে যায়। সেখানে অনেক ইমমর্টালরা বসেছিল, হয়তো কোনো একটা মিটিং চলছিল। প্রজাপতি রূপে সাউজি উড়তে উড়তে জি হুয়ার ওয়াইনের গ্লাসের উপর গিয়ে বসে। জি হুয়া তখন ওই প্রজাপতিটি ধরে বলে, তুমি তো দেখছি ড্রিঙ্ক করার জন্য পাগল হয়ে গিয়েছো। তবে তখনই অদ্ভুতভাবে সাউজি নিজের আসল রূপে চলে আসে। সমস্ত ইমমর্টালরা সাউজিকে দেখে প্রচন্ড রেগে যায়। সাউজি সেখানে একজন বৃদ্ধ ইমমর্টালকে দেখে বলে, তুমি কি জি হুয়া? আমি তোমার কাছে একটা ক্রিস্টাল দেওয়ার জন্য এসেছি। ওই লোকটি তখন রেগে বলে, কোথায় সেই ক্রিস্টাল? সাউজি খোঁজাখুঁজি করে সেই ক্রিস্টালটা খুঁজে পায় না, আর সে অস্থির হয়ে বলে, তাহলে হয়তো সেই ক্রিস্টালটা সে বাইরেই ফেলে এসেছে, এবং দৌড়ে বের হয়ে যায় সেই ক্রিস্টালটা খোঁজার জন্য। তখন আমরা অন্য একজন ইমমর্টালকে দেখতে পাই, যার কাছে আরো একটি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। তবে সে এখানে তার মেয়েকে জি হুয়ার স্টুডেন্ট বানানোর জন্য নিয়ে এসেছিল। তার মেয়ের নাম ছিল তিয়ান। তিয়ান জি হুয়ার ডিসিপ্লিন হতে চাচ্ছিল। তবে তখনই সাউজি ভিতরে আসে এবং এসব কথা শুনে দৌড়ে গিয়ে জি হুয়ার সামনে বসে বলে সেও জি হুয়ার ডিসিপ্লিন হতে চায়। এবং সাউজি কান্না করে বলতে থাকে, ছোটবেলা থেকে সবাই তাকে ইভিল স্পিরিট বলে। একজন ইমমর্টাল তাকে বলেছে শুধুমাত্র ইমমর্টালিটি কাল্টিভেশনের মাধ্যমেই সে তার জীবনের দুর্দশা কাটাতে পারবে। তবে কেউই সাউজিকে সেখানে রাখতে চাচ্ছিল না। তবে তখনই জি নামে সেই ছেলেটি, যে ছিল জি হুয়ার ছোট ভাই, সে বলে সাউজিকে একটা সুযোগ দেওয়া উচিত। জি হুয়া তখন সাউজিকে তার ডিসিপ্লিন বানানোর জন্য রাজি হয়। তবে জি হুয়ার পার্মানেন্ট ডিসিপ্লিন হওয়ার জন্য সবাইকেই প্রথমে বেশ কিছু টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, যে টেস্টগুলো করবে মাস্টার। যার প্রথমটা হচ্ছে জাইকিং নামে একটা পুল ছিল, যে পুলের পানি প্রচন্ড গরম। যদি কেউ জি হুয়ার ডিসিপ্লিন হওয়ার যোগ্য না হয়, তাহলে সেই পুলের মধ্যে দাঁড়াতেই পারবে না, আর যে যোগ্য সে ওই পুলটি পার করতে পারবে। সাউজি ভয়ে ভয়ে পুলের মধ্যে নামলে সে দেখতে পায় পুলের পানি তো একদমই ঠান্ডা, মানে সেটা সাউজির জন্য ঠান্ডা লাগছিল। পরবর্তী ধাপ ছিল তলোয়ারের উপর চলা। সব স্টুডেন্টরা তলোয়ারের উপর চলার প্র্যাকটিস করছিল। সাউজি কোনোভাবে নিজেকে তলোয়ারের উপর চলতে ম্যানেজ করে,
সেখানে তিয়ান নামে যে মেয়েটি ছিল সে শাওজিকে একদমই পছন্দ করছিল না। সে কিছু একটা করে যে কারণে শাওজির তলোয়ার নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং সে শাওজিকে নিয়ে অনেকটা উপরে উঠে যায়। শাওজি ভয় পেয়ে সেখান থেকে পড়ে যাচ্ছিল। তখনই জিহুয়া সেখানে চলে আসে এবং শাওজিকে ধরে ফেলে। জিহুয়া আর শাওজির তো রোমান্টিক একটা লুক হয়ে যায়, যেটা দেখে তিয়ানের প্রচন্ড হিংসা হয়। জিহুয়া শাওজিকে বলে পুরোপুরি নাচ শিখে এতটা সাহস দেখানো ঠিক না। তবে মাস্টার শাওজির উপর রেগে যায় এবং শাওজিকে শাস্তি দেয় 3 ঘন্টায় তলোয়ারের উপর চলা প্র্যাকটিস করার জন্য। শাওজি যখন সেটা প্র্যাকটিস করছিল, সেখানে শাওজির এক বান্ধবী আসে যে শাওজিকে বলছিল আর কত প্র্যাকটিস করবে, তুমি এই রোদের মধ্যে প্র্যাকটিস করতে করতে তো অসুস্থ হয়ে যাবে। তবে শাওজি জানায় সে না শেখা পর্যন্ত প্র্যাকটিস করতেই থাকবে। এরপরেই দেখা যায় শাওজি একটা পুলের পাড়ে মোমবাতি ভাসাচ্ছিল। আজ ছিল শাওজির জন্মদিন, সাথে তার মায়ের মৃত্যুবার্ষিকী। শাওজি তার মায়ের উদ্দেশ্যে বলছিল সে এতটাই অযোগ্য যে এখনো তার মায়ের নাম উজ্জ্বল করার জন্য কিচ্ছু করতে পারেনি। তবে তখনই সেখানে জিহুয়া চলে আসে। জিহুয়া শাওজিকে বলে এটা নিষিদ্ধ এলাকা, মাঝরাতে এই এলাকায় থাকা একদমই ঠিক না। শাওজি তো এটা শুনে ভয় পেয়ে যায়। জিহুয়া তখন বলে চলো আমি তোমাকে তলোয়ারের উপর চলা শেখাচ্ছি। জিহুয়া নিজের তলোয়ারে উঠে দাঁড়িয়ে শাওজির দিকে হাত বাড়ায় শাওজিকে তোলার জন্য। শাওজি তো বিশ্বাসই করতে পারছিল না জিহুয়া তার দিকে হাত বাড়িয়েছে। জিহুয়া শাওজির হাত টান দিয়ে তলোয়ারের উপর নিয়ে আসে। এরপর সে নিজে হাতে ধরে শাওজিকে তলোয়ারের উপর চলা শেখায়। অনেকটা উপরে উঠে যাওয়ার পর শাওজি তো পড়ে যাচ্ছিল। জিহুয়া শাওজির হাত ধরে ফেলে আর এরপর সে শাওজির তলোয়ারের উপর শাওজিকে চলতে বলে। এবার শাওজি নিজেকে শান্ত করতে পারে এবং সম্পূর্ণভাবে তলোয়ারের উপর চলা শিখে যায়। শাওজি তো প্রচন্ড খুশি হয়ে যায় তলোয়ারের উপর চলা শিখতে পেরে। আজ যেহেতু শাওজির জন্মদিন ছিল, জিহুয়া শাওজিকে একটি তলোয়ার উপহার দেয়। জিহুয়া তখন বলে একসময় এই তলোয়ার তার ছিল, তবে বর্তমানে সে এটা ব্যবহার করে না। তবে শাওজি তো মহা খুশি, জিহুয়া নিজের তলোয়ার শাওজিকে দিয়েছে। জিহুয়ার স্টুডেন্টদের জন্য নতুন আরেকটি টেস্ট ছিল একটি পদ্মকে ধরা। 4 জন করে 2টি গ্রুপে ভাগ হয়ে যাবে, তবে সেই গ্রুপগুলো করা হয় অভিনব পদ্ধতিতে। সবাইকে একটি করে বল দেওয়া হয়, যে বলটি খুলতেই বলের ভিতর থেকে একটি কাপড় তাদের হাতে জড়িয়ে যাবে। একই রঙের কাপড় যে 4 জনের হাতে জড়াবে তারা হবে একটি গ্রুপ। এভাবে করে 2টি গ্রুপে ভাগ করা হয় এবং খেলা যখন শুরু হয়, সুগার বেবি তাদের সাথে উঠতে চাচ্ছিল। তখনই একজন ইমমর্টাল সুগার বেবিকে ধরে বলে তুমি আমার সাথে শান্তভাবে থাকো। এই ছেলেটি সুগার বেবিকে খুবই পছন্দ করত আর সুগার বেবি ওর সাথে থাকতে বেশ কমফোর্ট ফিল করত। যা হোক, খেলা চলাকালীন ওই পদ্মটিকে সবাই ধরার চেষ্টা করে, অনেকটা ফুটবল খেলার মতো। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ওই পদ্ম ফুলটাকে ধরার চেষ্টা করছিল। তবে ওই ফুলটা কারো হাতেই থাকছিল না। পদ্ম ফুলটি 2 ভাগ হয়ে যায় এবং তিয়ান একটা খণ্ডকে ধরে ফেলে। তবে অন্য একটা খণ্ড ধরতে পারে শাওজি। অদ্ভুতভাবে ওই খণ্ডটি শাওজির হাতে দাঁড়াচ্ছিলই না, সেটি শাওজিকে বিভিন্নভাবে এদিক ওদিক টেনে নিয়ে যাচ্ছিল এবং একটা সময় শাওজি টেলিপোর্ট হয়ে অন্য একটি জায়গাতে চলে যায়। শাওজি নিজেই বুঝতে পারে না এটা কেন হলো। তবে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে মাস্টার শাওজিকে শাস্তি দেয়। সে শাওজিকে প্রচন্ড আঘাত করছিল, তবে শাওজি জানায় সেই ব্যাপারে কিছুই জানে না। শাওজিকে শাস্তি দিতে দেখে সুগার বেবি দৌড়ে মাস্টারকে আটকাতে গেলে মাস্টার সুগার বেবিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই দেখা যায় সুগার বেবি একটা বাচ্চা মেয়েতে পরিণত হয়ে গিয়েছে। সুগার বেবি শাওজির কষ্ট দেখে অনেক কান্না করতে থাকে। ইমমর্টাল জি মাস্টারকে বলে শাওজির প্রতি এতটা কঠোর না হতে। শাওজি অনেকটা আহত হয়ে যায়। জিহুয়া তখন মাস্টারকে বলে শাওজিকে সে আজ থেকে পার্সোনালি ট্রেনিং করাবে। শাওজিকে জিহুয়া তার নিজের প্যালেসে নিয়ে যায় এবং সেখানেই শাওজির কাল্টিভেশন চলতে থাকে। জিহুয়ার সাথে জিহুয়ার প্যালেসে থাকতে থাকতে শাওজি আস্তে আস্তে জিহুয়ার প্রেমে পড়ে যায়। সে জিহুয়ার জন্য মজার মজার খাবার রান্না করে রাখে, এমনকি লুকিয়ে জিহুয়ার ছবিও আর্ট করে। তবে জি দূর থেকে এই পুরো বিষয়টাই দেখছিল। শাওজি আর জিহুয়ার মধ্যে যে অন্যরকম একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে এই বিষয়টা। এরপরে দেখা যায় শাওজি কিয়ানমোর সাথে দেখা করে। কিয়ানমো শাওজিকে তার নিজের রাজ্যে নিয়ে আসে, যেটা প্রচন্ড সুন্দর একটা জায়গা ছিল। শাওজি কিয়ানমোর প্যালেসে এসে অনেক আনন্দ পাচ্ছিল। তখনই আমরা বুঝতে পারি কিয়ানমো কেন শাওজিকে এতটা আদর করে। কিছু বছর আগে ইমমর্টালরা কিয়ানমোর উপর আক্রমণ করেছিল
আর সেই যুদ্ধের সময় কিয়ানমোর ছোট বোন মারা যায়। কিয়ানমো এটা মনে করে কান্না করে ফেলে। শাওজি তখন কিয়ানমোর কাছে এসে তার চোখ মুছিয়ে দিয়ে বলে, কান্না করো না, আমি কখনোই কান্না করতে পারি না, কারণ আমি চোখের পানি ছাড়া জন্মেছি। এটা বলে সে কিয়ানমোর চোখের পানি নিজের চোখে লাগাচ্ছিল। কিয়ানমো শাওজিকে আটকে দিয়ে বলে, এটাই ভালো যে তুমি কখনো কান্না করতে পারো না, কান্না করা অনেক পেইনফুল একটা জিনিস। এরপর কিয়ানমোর গার্ডরা সেখানে তিয়ানকে বেঁধে নিয়ে আসে। যেহেতু তিয়ানের বাবার কাছে একটি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, তাই তারা তিয়ানকে কিডন্যাপ করেছিল। এদিকে তিয়ান এখানে শাওজিকে দেখে তো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে শাওজি কিয়ানমোর স্পাই হয়ে ইমর্টাল প্যালেসে থাকে। তবে শাওজি কিন্তু বেশ সহজ সরল, সে তো এগুলো বুঝতেই পারে না। সে বরং কিয়ানমোকে অনুরোধ করতে থাকে তিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য। সে বলে তিয়ান তার বন্ধু। তবে তিয়ান চিৎকার করে বলে, তোমার মতো ইভিল স্পিরিটকে আমি আমার বন্ধু হিসেবে মানি না। তখনই সেখানে তিয়ানের বাবা চলে আসে এবং কিয়ানমোকে অনুরোধ করে তিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য। কিয়ানমো তখন বলে সে ছেড়ে দিতে পারে যদি তিয়ানের বাবা ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাকে দিয়ে দেয়। তিয়ানের পরিবর্তে তিয়ানের বাবা সেই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টটি দিয়ে দিতে রাজি হয়। আর সে যখন সেটা কিয়ানমোর কাছে দেয়, হঠাৎ করে কোনো একটা কারণে ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টটি ব্লাস্ট হয়ে যায়। তবে শাওজিকে বাঁচানোর জন্য কিয়ানমো শাওজিকে জড়িয়ে ধরে, যে কারণে সম্পূর্ণ আঘাতটা কিয়ানমোর উপর দিয়ে যায়। তবে কিয়ানমোর একজন বিশ্বস্ত সৈনিক সেখানে এসে সেই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টটা নিজের মধ্যে নিয়ে নেয় আর তারপর কিয়ানমোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে সেখানেই পড়ে থাকে শাওজি। একটু পরে সেখানে জিহুয়া আসে এবং শাওজিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত শাওজিকে নিয়ে যায়। শাওজি তখন বারবার জিহুয়ার কাছে মাফ চাইতে থাকে। জিহুয়া তখন বলে, তুমি আর কখনো আমার প্যালেস থেকে বের হতে পারবে না আমার অনুমতি ছাড়া। তখনই শাওজি হঠাৎ করে নিচে পড়ে যায়। জিহুয়া দ্রুত শাওজির খোঁজে নিচে যায়। হঠাৎ সে দেখতে পায় শাওজি তার দিকে দৌড়ে আসছে। তবে শাওজি তার দিকে এসে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তখন জিহুয়া বুঝতে পারে এটা তো শাওজি না, শাওজির একটা রূপ মাত্র। তখন চারপাশ থেকে অনেক শাওজি তার দিকে ছুটে আসতে থাকে। আসলে যে এটা করছিল সে বুঝতে পেরেছিল জিহুয়া শাওজিকে ভালোবাসে, তাই শাওজির রূপ নিয়ে জিহুয়াকে দুর্বল করার চেষ্টা করছিল। তবে জিহুয়া হঠাৎ করে শাওজির একটা রূপকে তলোয়ার দিয়ে আঘাত করলে দেখতে পায় সেটা সত্যি শাওজি ছিল। শাওজির বুকের রক্ত 2 ফোঁটা ঘাসের উপর পড়তেই সম্পূর্ণ ঘাস সেখানে মরে যায়, যেটা দেখে জিহুয়া তো অবাক হয়ে যায়। সে এবার বুঝতে পারে শাওজি হচ্ছে ডেমন গড। শাওজি দৌড়ে জিহুয়ার কাছে আসলে জিহুয়া শাওজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে শাওজির উপর প্রচন্ড রেগে গিয়েছিল, যে কারণে সে তলোয়ার দিয়ে শাওজিকে আঘাত করার চিন্তা করলে তখন একটি ইভিল স্পিরিট জিহুয়ার উপর আক্রমণ করে। শাওজি জিহুয়াকে আড়াল করে সেই ইভিল স্পিরিট থেকে জিহুয়াকে প্রোটেক্ট করে, যেটা দেখে জিহুয়া কিছুটা শান্ত হয়। শাওজি জিহুয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে অন্য একটা জায়গাতে চলে আসে। তবে জিহুয়ার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। শাওজি তখন নিজের হাত কেটে নিজের রক্ত দিয়ে জিহুয়াকে প্রোটেক্ট করে। জিহুয়া প্রচন্ড আহত হয়ে গেলেও শাওজির সেবা শুশ্রূষায় অনেকটা সুস্থ হয়ে যায়। তবে সুস্থ হয়ে জিহুয়া চিন্তা করে শাওজিকে সে নিজের কাছেই রেখে দিবে, যাতে করে শাওজি ডেমন গড হয়ে উঠতে না পারে। আর সে শাওজিকে নিজের পার্মানেন্ট ডিসিপ্লিন হিসেবে গ্রহণ করে। তবে তখনই সেখানে তিয়ান এসে বলে শাওজি কিয়ানমোর স্পাই। এটা জানা সত্ত্বেও জিজুন কেন শাওজিকে তার পার্মানেন্ট ডিসিপ্লিন হিসেবে গ্রহণ করছে। তার উপর তিয়ানের বাবা কিয়ানমোকে তার ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মারা গিয়েছে। জিহুয়া তখন বলে, তোমার বাবার মৃত্যুর জন্য আমার খুবই খারাপ লাগছে, তবে এতে শাওজির কোনো দোষ নেই, শাওজি এখানে কিছুই করেনি। তিয়ান তখন বলে, শাওজি কেন আপনার পার্মানেন্ট স্টুডেন্ট হবে, আমি কেন না? জিহুয়া বলে, তুমি অনেক বেশি অবসেসড, এত বেশি অবসেসড হলে তুমি ইমর্টালিটি কাল্টিভেশন করতে পারবে না। তিয়ান তখন প্রচন্ড রেগে যায় এবং জিহুয়াকে বলে, আজ থেকে আমি আপনার বিরুদ্ধে, এখন থেকে আমি আমার ক্ষমতা সবাইকে দেখিয়ে দিব। এটা বলে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জিহুয়া যখন নিজের ঘরে ছিল তখন সে চিন্তা করতে থাকে সে যদি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধ্বংস করে দেয় তাহলে তো আর 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত হতে পারবে না। আর 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত না হলে শাওজিও ডেমন গড হয়ে উঠতে পারবে না। তাই সে চিন্তা করে সে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধ্বংস করে দিবে। তবে এইসব ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো ইমমর্টালদের হার্টের সাথে যুক্ত। শুরুতেই তো আমরা দেখেছিলাম জিজুন নামে একজন ইমমর্টাল মারা গিয়েছিল। আর একইভাবে জিহুয়া এই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধ্বংস করার চেষ্টা করলে সে প্রচন্ড আহত হয়ে যায়।
শাওজি বাইরে থেকে জিহুয়ার চিৎকার শুনতে পায়। সে কোনোভাবে দৌড়ে ঘরে আসে এবং জিহুয়াকে ধরে। জিহুয়া তখন মৃতপ্রায়। শাওজি জিহুয়াকে ধরে প্রচন্ড কান্না করছিল। এদিকে সুগার বেবি শাওজিকে কান্না করতে দেখে দৌড়ে সেই ইমর্টালের কাছে যায়, যে ইমর্টাল শাওজিকে সুগার বেবিকে দিয়েছিল। সুগার বেবি কান্না করতে করতে বলতে থাকে, আমার মায়ের ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তুমি বলো কি করলে আমার মা আর কষ্ট পাবে না। সুগার বেবি তো শাওজিকে মা বলে ডাকতো। ওই ইমর্টাল তখন সুগার বেবিকে কিছু একটা বলে দেয়। সুগার বেবি সেখান থেকে ফিরে এসে শাওজিকে বলে, 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত করে যদি জিহুয়ার মধ্যে দেয়া হয় তাহলে জিহুয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। শাওজি তো আর ডেমন গডের ব্যাপারে কিছুই জানতো না। সে তখন চিন্তা করে জিহুয়ার জন্য সেই 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত করবে। একটা তো জিহুয়ার রুমে ছিল, সেটা শাওজি নিজের মধ্যে নিয়ে নেয়। আর তারপর সে চলে যায় কিয়ানমোর কাছে। কিয়ানমোর কাছে বাকি 2টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। কিয়ানমো বসে বসে কান্না করছিল। শাওজি তার কাছে গিয়ে বলে, তুমি কেন কান্না করছো? কিয়ানমো তখন তার মুখ থেকে মাস্ক সরিয়ে দেখায়। কিয়ানমোর মুখের একটা সাইড পুড়ে গিয়েছে। কিয়ানমো আসলে সবসময় তার সৌন্দর্যকে প্রচন্ড প্রাধান্য দিত। সে তার চেহারাকে প্রচন্ড ভালোবাসে। আর তার চেহারা এমন পুড়ে গিয়েছে দেখে কিয়ানমো প্রচন্ড ভেঙে পড়েছে। শাওজি তখন কিয়ানমোকে জড়িয়ে ধরে বলে, তুমি সবসময় আমার কাছে সুন্দর। কিয়ানমো কান্না করতে করতে বলে, আমার করোনা প্রয়োজন নেই। শাওজি তখন কিয়ানমোকে বলে সে এখানে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট নেয়ার জন্য এসেছে। কিয়ানমো ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো একত্রিত করে ইমমর্টালদের উপর প্রতিশোধ নিতে চাইতো তার বোনের মৃত্যুর। শাওজি কিয়ানমোকে বোঝায় প্রতিশোধ নিতে গেলে শুধুমাত্র ক্ষতিই হবে। কি দরকার প্রতিহিংসা মনের মধ্যে পুষে রাখার। শাওজির কথা শুনে কিয়ানমো তার কাছে থাকা 2টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট শাওজিকে দিয়ে দেয়। আর তারপর সেখান থেকে চলে যায়। শাওজি তো এবার 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট পেয়ে গিয়েছে এবং সে ওই 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত করে জিহুয়ার মধ্যে দিয়ে দেয়। সমস্ত ইমর্টালরা দূর থেকে বুঝতে পারে 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত হয়ে গিয়েছে। তবে এই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট একত্রিত হওয়ার জন্য শাওজির মধ্যে তার ডেমন এনার্জি জাগ্রত হয়ে যায় এবং তার কপালে একটা ডেমনিক চিহ্ন চলে আসে। শাওজি প্রচন্ড ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে জিহুয়ার যখন জ্ঞান ফেরে, সে শাওজির কপালে চিহ্ন দেখে বুঝতে পারে শাওজির মধ্যে ডেমনিক পাওয়ার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এরপরে দেখা যায় শাওজি জিহুয়ার কাছে মাফ চাইছে। সে বলছে তার ভুল হয়ে গিয়েছে, সে তার ভুলটা বুঝতে পেরেছে। তবে জিহুয়া জানায় তার ভুলের কোনো ক্ষমা নেই। শাওজিকে সে আবার মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিবে। শাওজি ইমর্টাল হওয়ার যোগ্য না। শাওজি অনেক রিকোয়েস্ট করলেও জিহুয়া তার কোনো কথা শোনে না। শাওজিকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। শাওজি তখন তার পাস্ট লাইফের কথা চিন্তা করে কান্না করতে থাকে। আর সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। তবে শাওজি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তার কাছে আবারও সেই মাস্ক পরা ইমর্টাল আসে, যে শাওজিকে সুগার বেবি উপহার দিয়েছিল। সেই মাস্ক পরা ইমর্টাল তার কাছে এসে বলে, তুমি এখনই মাউন্টেনে ফিরে যাও, জিহুয়ার ভয়ঙ্কর বিপদ। আর এরপরেই দেখা যায় ওই 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেহেতু একত্রিত হয়ে গিয়েছে, সমস্ত ইমর্টালরা সেটার দায় জিহুয়াকে দিচ্ছিল। আর জিহুয়াও বলছিল সেই দায় নিজে মাথা পেতে নেবে। তবে তখনই সেখানে শাওজি চলে আসে এবং শাওজি বলে এই 3টি ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে একত্রিত করেছে, তাই এই শাস্তি নেওয়ার জন্য সে প্রস্তুত। আর এরপর দেখা যায় শাওজিকে বেঁধে রাখা হয়েছে এবং তাকে শাস্তি স্বরূপ 192টি আঘাত করা হবে। সেখানে জিহুয়া, তিয়ান সহ সবাই উপস্থিত ছিল। তবে তখনই সেখানে কিয়ানমো চলে আসে। কিয়ানমো সবাইকে হুমকি দিয়ে বলে কেউ যেন শাওজিকে আঘাত করার চিন্তাও না করে। জিহুয়া তখন রেগে বলে, এটা আমাদের ইমর্টালদের ব্যাপার, তুমি ইভিল এনার্জি এখানে কি করতে এসেছো? আর জিহুয়া কিয়ানমোর সাথে ফাইট শুরু করে। কিয়ানমো আর জিহুয়ার সেখানে তুমুল একটা ফাইট লেগে যায়। এদিকে মাস্টার শাওজিকে আঘাত করছিল। শাওজি প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। অন্যান্য স্টুডেন্টরা মাস্টারকে অনুরোধ করতে থাকে শাওজিকে ছেড়ে দেওয়ার জন্য, কেননা শাওজিকে যদি এভাবে টর্চার করা হয় তাহলে শাওজি মরেই যাবে। তবে মাস্টার এতটাই নির্দয় হয়ে গিয়েছিল যে সে শাওজিকে কোনোভাবেই ছাড়বে না। সে শাওজিকে আবারও আঘাত করে। কিয়ানমো তখন দ্রুত শাওজির দিকে ছুটে আসলে তিয়ান পেছন থেকে কিয়ানমোকে তলোয়ার মেরে দেয়। কিয়ানমো শাওজিকে তো ছাড়ায়, তবে সে প্রচন্ড আহত হয়ে যায়। শাওজি নিজেও আহত হয়েছিল। সে কিয়ানমোর দিকে তাকিয়ে কান্না করছিল আর বলছিল, তুমি এখানে কেন আসলে? তিয়ান কিয়ানমোর কাছে এসে তার চুল ধরে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার মানুষ,
তোমার চেহারা নিয়ে তোমার অনেক গর্ব ছিল না? দেখো তোমার চেহারার কি অবস্থা হয়েছে। তিয়ানের বাবা যেহেতু মারা গিয়েছিল, তাই সে ইচ্ছা করে কিয়ানমোকে মেরে ফেললো। কিয়ানমো শাওজির দিকে এগিয়ে গিয়ে বলে, সিস্টার, আমি আর কখনোই তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। আমি আমার কথা রাখতে পারলাম না। এটা বলে সে শাওজিকে দেয়া ওই বাঁশিটা ভেঙে ফেলে। কিয়ানমো সেখানে মারা যায়। এরপর জিহুয়া সেখানে আসে আর মাস্টারকে বলে, শাওজি যদি আর একটা আঘাতও নেয় তাহলে শাওজি মারা যাবে। শাওজির তরফ থেকে বাকি আঘাতগুলো সে নেবে। এটা বলে সে নিজেই নিজেকে আঘাত করে। জিহুয়া প্রচন্ড আহত হয়ে পড়ে। জি দৌড়ে এসে জিহুয়াকে ধরে, যেহেতু সে জিহুয়ার ছোট ভাই ছিল। জিহুয়া এতটাই আহত হয়ে গিয়েছিল যে সে দাঁড়াতেও পারছিল না। তিয়ান শাওজির কাছে এসে বলে, তোমার সাহস কত বড়, তুমি তোমার মাস্টারের প্রেমে পড়ো। এটা বলে সে শাওজির মুখে গরম পানি ছুঁড়ে মারে। শাওজি প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। তখনই সুগার বেবি দৌড়ে আসে শাওজির কাছে। সে রেগে তিয়ানকে আঘাত করতে গেলে তিয়ান সুগার বেবিকে ধাক্কা মেরে ফেলে দেয়। জিহুয়া সেই স্টুডেন্ট সুগার বেবিকে ধরে। তিয়ান শাওজিকে তলোয়ার দিয়ে আঘাত করতে আসলে সুগার বেবি সেটা প্রোটেক্ট করে। আর তখন তিয়ানের আঘাতে সুগার বেবি সেখানেই মারা যায়। জিহুয়া সেই স্টুডেন্টের হাতের মধ্যে সুগার বেবি মারা যায়। শাওজি তার চোখের সামনে তার বাচ্চার মৃত্যু দেখে প্রচন্ড রেগে যায়। শাওজির চোখের সামনে তার সব প্রিয় মানুষগুলো মারা যাচ্ছিল। সে কিছুই করতে পারছিল না। এবার শাওজির চোখ লাল হয়ে যায় এবং সে প্রচন্ড রাগে ক্ষোভে চিৎকার দিয়ে ওঠে। আর এই দৃশ্যটাই আমাদের শুরুতেই দেখানো হয়েছিল। শাওজি এত জোরে চিৎকার দেয় যে সেখানকার সবাই সিটকে পড়ে যাচ্ছিল। শাওজির দ্বিতীয় চিৎকারে সেখানকার সমস্ত ইমর্টালরা মাউন্টেনের উপর থেকে পড়ে যায়। শাওজি এবার পুরোপুরি ডেমন গডে পরিণত হয়। তিয়ান শাওজির দিকে এগিয়ে আসলে শাওজি তিয়ানকে আটকে ফেলে আর তারপর বলে, তুমি আমাকে দেখে এখনো হাঁটু গেড়ে বসে গ্রিটিং করনি। তিয়ানকে এতটাই জোরে শাওজি আটকে ধরেছিল যে তিয়ানের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। শাওজি যখন তিয়ানের গলা ধরে তখন পাশ থেকে জিহুয়া বলে ওঠে, এমনটা করো না। সাথে সাথেই শাওজি তিয়ানের ঘাড়টা মটকে দেয়। আর এরপর শাওজি গিয়ে বসে সিংহাসনে। শুধুমাত্র তিনজন ব্যক্তি বেঁচে ছিল, জিহুয়া, জি এবং মাস্টার। শাওজি মাস্টারের মুখটা বন্ধ করে দেয়। আর এরপরেই আমরা বুঝতে পারি এই সব কিছুর মূলে রয়েছে জি। জি আসলে সেই ইমর্টাল যে মাস্ক পরে শাওজিকে শুরু থেকে সাহায্য করছিল। জিজুন আসলে ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধ্বংস করার জন্য মারা যায়নি, বরং জিজুন মারা গেলে জি ওই ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে এই ভিলেন এনার্জি মুক্ত করে দেয়। কেননা জি জিজুনকে খুবই ভালোবাসতো। জি প্রথম বুঝতে পেরেছিল যে শাওজি ডেমন গড, আর তাই শাওজিকে পরিপূর্ণ ডেমন গড করার জন্য সে এসব করেছে। জিহুয়ার স্পাই কিন্তু একটা ক্রিস্টালে করে শাওজিকে মারার জন্য বলে দিয়েছিল, তবে জি ওই ক্রিস্টালটা সরিয়ে ফেলেছিল এবং সে এবার শাওজিকে গ্রেটিং করে। তবে তখনই শাওজি মাস্টার আর জি দুজনকেই মেরে ফেলে। শাওজি জিকে জাইকিং পুলে ফেলে দেয় আর জি জাইকিং পুলের গরম পানিতে ডুবে যায়। জিহুয়া খুব দ্রুত নিজের কাল্টিভেশনে বসে যায়। তখন শাওজি জিহুয়ার কাছে গিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? তোমার আমার প্রতি ফিলিংস রয়েছে। তবে জিহুয়া নিজের কাল্টিভেশনে ব্যস্ত হয়ে পড়েছিল। সে শাওজির কথায় কান দিচ্ছিল না। শাওজি তখন দাঁড়িয়ে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমাকে মারতে পারবো না? এটা বলে সে জিহুয়ার দিকে তলোয়ার তোলে। তবে শাওজি তো সত্যি জিহুয়াকে ভালোবাসে, তাই শাওজির ভেতর থেকে একটা সত্তা জিহুয়াকে মারতে দেয় না। শাওজি জিহুয়াকে টাচ করে জিহুয়াকে ঠিক করে দেয়। আকাশের সমস্ত মেঘ কেটে যায় এবং চারদিক আলোয় ভরে ওঠে। জিহুয়া আর শাওজি ছাড়া ইমর্টাল ওয়ার্ল্ডের কেউই বেঁচে ছিল না। শাওজি তখন জিহুয়াকে বলে, তুমি ভেবো না আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে মারতে পারলাম না। আমি যেহেতু ডেমন গড, আমাকে এখন চলে যেতে হবে। এটা বলে শাওজি সেখান থেকে চলে গেলে জিহুয়া দ্রুত শাওজির কাছে যায় এবং শাওজিকে কিস করে দেয়। আর এখানে এই সম্পূর্ণ ড্রামাটি শেষ হয়ে যায়। এটা আমার দেখা প্রথম ড্রামা যে ড্রামায় ইভিল স্পিরিট আর ইমর্টালের মিলন হয়েছে। নর্মালি আমি কোনো ড্রামাতে এমনটা দেখিনি।
যা হোক, এন্ডিংটা অবশেষে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।